আসসালামু আলাইকুম। প্রিয় এনটিআরসি ক্যান্ডিডেটস, আজকে আমরা তাপগতিবিদ্যার উপর বেশ কিছু প্রবলেম সমাধান করার চেষ্টা করব। আমি জানি না কতগুলো করতে পারবো। লেটস স্টার্ট। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে, তাপগতিবিদ্যার কোন সূত্রকে শক্তি নিত্যতা নীতি বলা হয়? এটি হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্র হচ্ছে শক্তির নিত্যতা সূত্রেরই একটা ভিন্ন রূপ। আমরা জানি যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র বলে যে ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। তার মানে কোনো একটা সিস্টেম, তাপগতীয় সিস্টেমের আপনার ডিকিউ পরিমাণ যদি হিট দেন, সেটা দুই পার্টে ভাগ হয়। একটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি চেঞ্জ করে, আরেকটা হচ্ছে কৃত কাজ করে। সো এখানে কোনো প্রকার কোনো প্রকার এনার্জি লসের কোনো প্রশ্ন নাই। আপনার যে পরিমাণ তাপ দিবেন সেটা দুই পার্টে ভাগ হয়ে যাবে সিম্পলি। সো এখানে কোনো প্রকার এনার্জি লস হচ্ছে না। তার মানে এটাই তো শক্তি নিত্যতা সূত্র, তাই না? শক্তি নিত্যতা সূত্র কি বলে? যে কোনো একটা সিস্টেমে মোট শক্তি সংরক্ষিত থাকে। সিস্টেম হচ্ছে ৩ ধরনের। যেহেতু সিস্টেম নিয়ে কথা আমরা বলেই ফেলেছি, সুতরাং সিস্টেম কয় ধরনের সেটা আমি আপনাদেরকে একটু মনে করিয়ে দিই। প্রথমে হচ্ছে আমরা জানি যে ওপেন সিস্টেম বা উন্মুক্ত সিস্টেম। ২ নাম্বারে হচ্ছে ক্লোজড সিস্টেম বা বদ্ধ সিস্টেম। আর ৩ নাম্বারে হচ্ছে আইসোলেটেড সিস্টেম। আর আইসোলেটেড সিস্টেমের বাংলাটা আমার মনে নেই। আচ্ছা, ওপেন সিস্টেম হচ্ছে এমন ধরনের সিস্টেম যেখানে এনার্জি এবং পার্টিকেল আপনার দুইটাই কিন্তু ট্রান্সফার হতে পারে। পার্টিকেল বলতে আমরা এখানে ভর বোঝাচ্ছি, ঠিক আছে? ক্লোজ সিস্টেমে শুধুমাত্র এনার্জি ট্রান্সফার হয়, ভর ট্রান্সফার হয় না। আর আইসোলেটেড সিস্টেম যেটার বাংলাটা আমার মনে পড়েছে, এটার বাংলা হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেম। আর ক্লোজড মানে কিন্তু বদ্ধ। এই বাংলাগুলো আপনার অবশ্যই জানতে হবে, যেহেতু চাকরি পরীক্ষায় আপনার যদি বাংলাতে আসে, যেন আপনার বাংলাতে অসুবিধা না হয় তখন। আইসোলেটেড সিস্টেমে এনার্জিও ট্রান্সফার করতে পারে না, ভরও ট্রান্সফার করতে পারে না। সো এগুলো আমরা একটু রিভিশন দিয়ে নিলাম। এবার আমরা আমাদের পরের প্রশ্নে চলে যাই। একটি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় নিচের কোনটি স্থির থাকে? রুদ্ধতাপ মানে হচ্ছে ইংলিশে আমরা বলি অ্যাডিয়াবেটিক সিস্টেম। অ্যাডিয়াবেটিক সিস্টেম বাই ইটস ডেফিনিশন রুদ্ধ তাপ। রুদ্ধ মানে হচ্ছে তাপ কিন্তু এখানে রুদ্ধ থাকে। রুদ্ধ থাকা মানে হচ্ছে আবদ্ধ থাকা বা আদান প্রদান না হওয়া। সেটার উত্তর হবে হচ্ছে গ। এন্ট্রপি বৃদ্ধির ফলে মহাবিশ্বে কি বৃদ্ধি পায়? আমরা জানি এন্ট্রপিকে আমরা বলে থাকি, লেম্যান টার্মসে যদি বলেন তাহলে এন্ট্রপিকে আপনি বলতে পারেন যেটা হচ্ছে মেজারমেন্ট অফ ডিসঅর্ডারনেস। সো যেহেতু এন্ট্রপি বৃদ্ধি পেলে বিশৃঙ্খলা বা ডিসঅর্ডারনেস বৃদ্ধি পায়। আমি কোনো প্রশ্নের ব্যাখ্যা করে থাকি, কোনো প্রশ্ন আমার মনে হয় ব্যাখ্যা করাটা প্রয়োজনীয় নয়, বা ওই সময় ব্যাখ্যাটা মানে আমার মাথায় আসে না, বা এমন হতে পারে যে আমি ব্যাখ্যা না করে অন্যটায় চলে গেছি। সো এটা সম্পূর্ণ আমার নিজস্ব আসলে চিন্তাধারা, অন্য কিছু না। যেন কোনো জিনিসের ব্যাখ্যা হয়তো শুনে আপনার কাছে বিরক্ত লাগতে পারে যে এত ব্যাখ্যা করার দরকার কি? তো যাই হোক, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ বাংলাদেশের ফিজিক্সের চাকরি পরীক্ষার জন্য আমরা ইনশাআল্লাহ কাজ করব। ফিজিক্সের যেকোনো চাকরি পরীক্ষার জন্য আমাদের এই চ্যানেলে আপনি পাবেন কনটেন্ট। ফিউচারে ইনশাআল্লাহ অলরেডি অনেক ভিডিও আপলোড করা আছে। ফিউচারে ভিডিও আসতেই থাকবে একের পর এক। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার সাথে থাকবেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আমরা পড়ব যে কার্নো ইঞ্জিনের দক্ষতা 100% হওয়া কি সম্ভব? কার্নো ইঞ্জিনের দক্ষতা 100% হওয়ার মানে কি? 100% হওয়ার মানে কি? আচ্ছা, এটা আমরা একটু আগে ডিটেইলসে ব্যাখ্যা করি। তারপরে আমরা সম্ভব কি সম্ভব না সেই জায়গায় যাব। কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতার সূত্র হচ্ছে এটা। আমরা জানি যে এখানে T2 হচ্ছে তাপ গ্রাহকের তাপমাত্রা, T1 হচ্ছে তাপ উৎসের তাপমাত্রা। 100% হওয়ার মানে হচ্ছে ইটার মান 1 হওয়া। কারণ 100% মানে কত? 100% মানে 1। সো ইটার ভ্যালু হচ্ছে আমরা 1 বসাবো। আর আমাদের এখানে 1 রাইট সাইডে আছে, T2/T1। আমরা যদি 1 দিয়ে 1 কে কেটে দিই, আমাদের এখানে হবে 0 T2/T1। সুতরাং আমার T2 র মান হবে 0 কেলভিন। আপনার T2 র মান হইতে হবে 0 কেলভিন, অথবা T1 এর মান হইতে হবে ইনফিনিটি। আমি একটু লিখে দিই, হ্যাঁ? T2 র মান হচ্ছে হয় 0 কেলভিন হবে, অথবা T1 এর মান যদি ইনফিনিটি কেলভিন হয়, তাহলেও কিন্তু এটা 0 চলে আসে।
তাহলে আপনি বলেন যে 0 কেলভিন অ্যাচিভ করা কি থিওরিটিক্যালি সম্ভব, বাট প্র্যাকটিক্যালি কখনো এখনো সম্ভব হয়েছে কিনা? বা টেম্পারেচার তাপ উৎসের যে তাপমাত্রা সেটা কি আপনার ইনফিনিটি রিচ করছে কিনা এখনো পর্যন্ত? ইনফিনিটি রিচ করা সম্ভব কিনা আদৌ? যদি এই উত্তরগুলো আপনার কাছে থাকে, তাহলেই আপনি এই ব্যাখ্যাটা করতে পারবেন। সো আর বেশি ড্রামাটিক না হয়ে আমি সরাসরি উত্তর বলে দেই। যেহেতু আমি যে ২ টা প্রশ্ন করলাম সেটা একটাও সম্ভব না। T2 এর মান 0 কেলভিন হওয়া পসিবল না। T1 এর মান ইনফিনিটি কেলভিন হওয়া পসিবল না। ইন দ্যাট কেস আমি বলতে পারি না। যেহেতু এগুলো সব হ্যাঁ, 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 তাই এগুলা কাটা। শুধুমাত্র না, এটি তাপগতিবিদ্যার ২য় সূত্রের বিরোধী হওয়াতে ১০০% দক্ষতা পাওয়া সম্ভব না। মজার ব্যাপার হচ্ছে ইন্টারে কোন বই জানি একটা বিখ্যাত বই, আমি আ যেহেতু রাইটারের নামটা পুরোপুরি মনে নাই, আমি কারো নাম নিতে চাচ্ছি না। সে তার বইতে লিখে রাখছে, কার্নেগির নাকি কর্মদক্ষতা ১০০% সম্ভব। তো যাই হোক, সেটা কি ভুল না ঠিক সেটা আপনারাই বিবেচনা করে দেখেন। সমষ্ণ প্রক্রিয়ায় গ্যাস দ্বারা কৃত কাজ কোনটির ওপর নির্ভর করে? সমষ্ণ প্রক্রিয়ায় সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজের যে সূত্র সেটা হচ্ছে W=nRT ln of V2/V1, যেখানে আপনি এটার পরিচয় ডেফিনিটলি জানেন, বাট তারপরেও বলি। n হচ্ছে মোল সংখ্যা, r হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, T হচ্ছে কেলভিন স্কেলের তাপমাত্রা বা পরম স্কেলের তাপমাত্রা, V2 হচ্ছে শেষ আয়তন গ্যাসের, আর V1 হচ্ছে গ্যাস না বা সিস্টেমের ধরেন যে আদি আয়তন। যেহেতু এখানে গ্যাস নিয়ে বলতেছে তাই আমি গ্যাস বললাম আর কি। সো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এটি তাপমাত্রা ও আয়তনের পরিবর্তনের উপর বলছে, এখানে এন্ট্রপির ওপর বলতেছে, তারপর এখানে বলতেছে সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ অভ্যন্তরীণ শক্তির উপর, আর এখানে বলছে কেবল চাপের উপর। তো কথাটা আসলে দেখে বোঝা যাচ্ছে যে এখানে চাপের উপর কেবল ডিপেন্ড করে বা এন্ট্রপির উপর ডিপেন্ড করে বা অভ্যন্তরীণ শক্তির উপর ডিপেন্ড করে, এগুলো হওয়ার কোনো কারণ নেই। তাপমাত্রার উপর ডিপেন্ড করে টি এবং আয়তনের পরিবর্তনের উপর ডিপেন্ড করে। সো সব বিবেচনা করে খ নাম্বারটা ঠিক আছে। আমি যে মেথডটা ইউজ করলাম মাত্র, এটার নাম হচ্ছে পিওই মেথড। পিওই মানে হচ্ছে প্রসেস অফ এলিমিনেশন। যেই অংশগুলো যেগুলো হবে না, অবভিয়াসলি হবে না, সেগুলো আগে বাদ দিবেন। যেটা হবে সেটা আপনি অটোমেটিকলি খুঁজে পাবেন। আরেকটা কথা আমি বলে রাখি, এই যে প্রমাণগুলো বা এগুলোর যে থিওরিটিক্যাল আলোচনা সেটা আমার অন্য চ্যানেলগুলোতে দেওয়া আছে। আপনি যদি জানতে চান সেটা, তাহলে আমার একটি চ্যানেল, সেটার নাম হচ্ছে অনার্স ম্যাথ ফিজিক্স, এটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখানে আমি ফিজিক্স এবং ম্যাথের কনসেপচুয়াল ভিডিও দিয়ে থাকি, যেটা আপনার চাকরি প্রস্তুতির জন্য ইনশাল্লাহ হেল্পফুল হবে। আর আমার আরও একটি চ্যানেল আছে এনইউ ফিজিক্স ক্লাসরুম। এই চ্যানেলে শুধুমাত্র অনার্স এবং মাস্টার্স লেভেলের ফিজিক্স নিয়ে আমি আলোচনা করে থাকি। আশা করি এটা দেখলে আপনার চাকরির প্রস্তুতি অনেক গোছানো হবে এবং অনেক ভালো হবে ইনশাল্লাহ। পরবর্তী প্রশ্ন হচ্ছে, পানির ত্রৈধবিন্দু বা ট্রিপল পয়েন্ট এর তাপমাত্রা কত? তো এখানে কোনো কাছাকাছি কোনো অপশন রাখে নাই, সুতরাং এটা তো একদম সোজা হয়ে গেছে, আমরা সবাই এটা জানি। তাই এটা আর আমি আর ওভার এক্সপ্লেন করতে যাব না, ঠিক আছে। নিচের কোন রাশিটি একটি স্টেট ফাংশন নয়? যেমন চাপ, অভ্যন্তরীণ শক্তি, এন্ট্রপি, এগুলো স্টেট ফাংশন হলেও আপনার তাপ কিন্তু কোনো স্টেট ফাংশন নয়। সুতরাং এটার উত্তর হবে হচ্ছে খ। কেননা এই যে তাপ এখানে আছে, এটা কিন্তু আপনার পথের উপর ডিপেন্ড করে, ইটস এ পাথ ডিপেন্ডেন্ট। ওকে, পাথ ডিপেন্ডেন্ট এটা। তো যাই হোক, পরবর্তী প্রশ্ন হচ্ছে আমার, একটি গ্যাসের রুদ্ধতাপীয় প্রসারণের সময় তাপমাত্রা কি হয়? আচ্ছা, আমরা যদি উত্তরটা আগে বলে দিই। রুদ্ধতাপীয় প্রসারণের সময় তাপমাত্রা হচ্ছে হ্রাস পায়। আমরা যদি একটু ব্যাখ্যা করি, রুদ্ধতাপ প্রক্রিয়া যেটা হয় যে আপনার নিশ্চয়ই কার্নোইস সাইকেলের কথা মনে আছে। কার্নোইস সাইকেল আসলে দরকার নেই এটা ব্যাখ্যা করার জন্য, তারপরেও একটু বলে নিই। রুদ্ধতাপ প্রথমে হয় হচ্ছে সমষ্ণ প্রসারণ, হ্যাঁ? তারপরে হয় হচ্ছে আপনার রুদ্ধতাপীয় প্রসারণ। এই যে সবুজ দাগ দেওয়াটা, এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ। এখানে যেটা হয়, আপনার তাপমাত্রা শুরুতে ছিল T1, আর এখানে শেষে তাপমাত্রা হয় হচ্ছে T2। এই যে T1 থেকে T2 হওয়া, আমরা সবাই জানি যে T1 এর মান হয় বেশি, T2 এর মান হয় হচ্ছে কম। তাপমাত্রা কমে যায়। কেন কমে যায়? কারণ আপনি রুদ্ধতাপ প্রক্রিয়ায় কোনো প্রকার তাপ দিচ্ছেন না। দেখেন, কোনো প্রকার তাপ দিচ্ছেন না। তো
তো তাপ যদি আপনি না দেন, তাপ যদি শূন্য হয়, আপনার ডিইউ প্লাস ডিডব্লিউ ইকুয়াল টু হবে শূন্য। এখান থেকে আপনি বলতে পারেন যে আপনার ডিইউ এই মানটা হবে মাইনাস ডিডব্লিউ। দেখেন আপনার এই কাজটা কিন্তু পজিটিভ কাজ, কারণ এখানে আপনার যে আয়তন, এখানে কিন্তু আয়তন তার থেকে বেশি। সো আমরা জানি যে T1 থেকে যদি T2 আসতে গেলে আয়তন যদি বাড়ে, আমরা জানি আয়তন বাড়লে আমার কাজটা হয় ধনাত্মক কাজ। সুতরাং আমার ডিডব্লিউর মান কিন্তু ধনাত্মক, সুতরাং আমার ডিইউ এর মান কিন্তু ঋণাত্মক। আচ্ছা, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন যদি ঋণাত্মক হয়ে থাকে, এই কথাটার মানে হচ্ছে তাপমাত্রা হ্রাস পাওয়া। কারণ আমরা জানি যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তি সরাসরি তাপমাত্রার উপর ডিপেন্ডেন্ট। তার মানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন সরাসরি তাপমাত্রার পরিবর্তনের উপর ডিপেন্ডেন্ট। যেহেতু অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাচ্ছে, আপনার তাপমাত্রাও হ্রাস পাবে। সো আমি এত বিশাল ব্যাখ্যা ট্যাখ্যা এত কিছু করেছি, ঠিক আছে, আসল ঘটনা এটা বলার জন্য যে এটা হচ্ছে হ্রাস পায়। সো যাই হোক, এটা আপনাদের জানা, এটাই আমি বিশ্বাস করতে চাই। সো এরপর আমরা চলে যাচ্ছি মেয়ারের যেই ফর্মুলা, সেটা যে সিপি ও সিবি এর মধ্যে সঠিক সম্পর্ক কোনটি। এটা খুব বাচ্চা লেভেলের প্রশ্ন হয়ে গেল। সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর। আপনি বলবেন উপরের সব কোশ্চেনই তো বাচ্চা লেভেলের ছিল, কিন্তু অনেক সময় এই ছোট ছোট প্রশ্নগুলো আমাদের কিন্তু পরীক্ষায় গলা কাটা হয়ে দাঁড়াতে পারে যদি আমাদের রিভিশনে না থাকে। এখন আমরা একটা কথা বলে দিই। আচ্ছা, এটাই হচ্ছে আমার আসলে লাস্ট আজকের এমসিকিউ। পরবর্তী ভিডিওতে আমরা বাকিটা আলোচনা করবো ইনশাল্লাহ। সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর, এই প্রমাণটি আমি অলরেডি আমার এনইউ ফিজিক্স ক্লাসরুম এই চ্যানেলে করে রাখছি, এবং আমি যখন করছি আমার স্পষ্ট মনে আছে এই প্রমাণটা বাংলাদেশের ওয়ান অফ দি বেস্ট প্রমাণ সিপি মাইনাস সিবি এর উপর। ওয়ান অফ দ্য বেস্ট এই জন্য বলতেছি বিকজ সিপি মাইনাস সিবির প্রমাণটা খুব ছোট হলেও এখানে কিছু কনসেপচুয়াল ব্যাপার আছে যেটা আপনি যদি না বুঝে থাকেন, তাহলে এই প্রমাণ করা আর শুধুমাত্র অঙ্ক করা একই হয়ে যায়। যেহেতু আমি সেখানে ব্যাখ্যা সহকারে ওই সূক্ষ্ম পার্থক্যগুলো বোঝানোর চেষ্টা করেছি, সেজন্য আমার বিশ্বাস সেই ভিডিওটা দেখলে আপনার কনসেপ্টটি ক্লিয়ার হবে। তবে এটা শুধুমাত্র তাদের জন্য যারা সবসময় অ্যাহেড অফ দ্য গেম থাকতে চান, আর যাদের সেটা দরকার নেই তারা ওই ভিডিওগুলো দেখার কোনো প্রয়োজন হবে না। ইনশাল্লাহ এই চ্যানেলটা ফলো করলে আপনাদের হয়ে যাবে। আসসালামু আলাইকুম।